আমরা ঐক্যবদ্ধ। আর আপনি দেখেন যে বিএনপি কতটা অনুগত তার হাইকমান্ডের প্রতি। গতকাল বিকালে মনোনয়ন ঘোষণার পরে আপনি কি দেখেছেন খুলনার 6টি আসনের কোথাও কোনো সংঘর্ষ, কোথাও কোনো প্রতিবাদ? অর্থাৎ আমরা এই খুলনা বিএনপি পরিবার দলের প্রতি অনুগত। এখন পর্যন্ত আমরা সে উদাহরণ দেখিয়ে যাচ্ছি। সুতরাং আমাদের ঐক্য রয়েছে। এই কর্মসংস্থানের জন্য আমরা বললাম যে 1 কোটি কর্মসংস্থান আমরা 1 বছরে তৈরি করব। আমাদের অর্থনীতি যখন $1 ট্রিলিয়ন যাবে তখন আমাদের এই তরুণ সমাজও সেখানে কর্মসংস্থানের সুবিধা পাবে। আর আমরা আগামী যে রাষ্ট্র পরিকল্পনা করব, যে রাষ্ট্রটা কিভাবে চালাবো, সেই চালানোর জন্য তরুণের স্বপ্নকে আমরা কাজে লাগাবো। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে বিএনপি 6টা বিভাগে না 8টা বিভাগে আপনার তরুণের স্বপ্ন এবং বাস্তবায়ন শীর্ষক সেমিনার করেছিল। সেখানে আমরা তরুণদের অনেক বক্তব্য পেয়েছি। সেই বক্তব্যগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমাদের আগামী নির্বাচনী ইশতেহারে এটা আসবে। আমরা এই জন্য তরুণ মহিলাদের, নারীদেরকে আমরা এই ভলেন্টারি ভোকেশনাল ট্রেনিং, প্রযুক্তিগত ট্রেনিংয়ে তাদেরকে বেশি বেশি নিয়োগ করে আমরা যেন তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো আমরা প্রযুক্তি তৈরি করে আবার রপ্তানিও করব। এই যে মাইক্রোচিপস আমাদের দেশে আমরা বিএনপি পরিকল্পনা করছি, মাইক্রোচিপসও তৈরি করব। অর্থাৎ প্রযুক্তি খাতে তরুণদের আমরা উৎসাহিত করব। সুতরাং আমাদের এই সব নির্বাচনী ইশতেহার দেখে তরুণরা আমাদের প্রতি আকৃষ্ট হবেন। আর তরুণরা সবচেয়ে বেশি আকৃষ্ট হবে। দেখেন যে 24-এর গণ অভ্যুত্থানটা কিন্তু হঠাৎ কোনো ঘটনা না, এটা খুব প্রয়োজন ছিল। একটা ফ্যাসিবাদের রূপান্তরিত গণতান্ত্রিক রূপান্তর। তরুণরা চাইছিল যে একটা গণতান্ত্রিক সমাজ, তাদের চাকরির অধিকার, তাদের লেখাপড়ার অধিকার, তাদের মৌলিক অধিকার। এখন তরুণরাও এটা দেখছে যে একমাত্র দল বিএনপি, যেই দল 4বার দেশ পরিচালনা করেছে। অর্থাৎ আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে। আমাদের সাথে যে কম্পিটিটর, সেই কম্পিটিটর কিন্তু আমরা যে পর্যায়ের রাজনৈতিক দল, ইভেন আওয়ামী লীগ যে পর্যায়ের রাজনৈতিক দল ছিল, সে পর্যায়ে দ্বিতীয় সারির একটা দল, তারা এখন আমাদের কম্পিটিটর হয়েছে। তরুণরা তো দেখলেই বুঝবে যে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে প্রতিশ্রুতি দিচ্ছি, সেইগুলো লক্ষ্য করে, এবং আমরা যে বহু জাতি, বহু সংস্কৃতি, বহু মত, বহু পথের কথা বলি, তরুণরাও কিন্তু এই কথাটা বলে। এই বহু মত, বহু সংস্কৃতি, বহু পথকে আপনার ধারণ করি। এই জন্য তরুণরা আমাদের ভোটটা দেবে। আমাদের কম্পিটিটর কিন্তু তিনি একটা নির্দিষ্ট পথ, একটা নির্দিষ্ট মত, একটা নির্দিষ্ট সম্প্রদায়, একটা নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলে। সুতরাং তারা এখানেই তো আমাদের কাছে পরাজিত হচ্ছে। অর্থাৎ আশা করি তরুণরা এই জিনিসটা বুঝবে, এবং তারাই যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের নিয়ামক শক্তি, সুতরাং তরুণরা আগামী বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা উন্নয়নে বিএনপিকেই তাদের বেছে নেবে। এখানে আপনাকে মানে ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট, বিকজ আপনাকে আগে দেখতে হবে যে বিএনপি কিন্তু 237টি আসনে মনোনয়ন দিয়েছে। বিএনপিকে 237টি আসনে মনোনয়ন দেওয়া দল, বিএনপির হাজার হাজার কর্মী, সিট মাত্র 300টাই দেবে, কিন্তু বিএনপি দিচ্ছে কিন্তু 237টা। তাই আমরা 763টা সিট আমরা ফাঁকা রেখেছি। তো এটা দ্বারা তো আপনাদের বুঝেই নিতে পারেন যে আমরা একটা জোট গঠনের দিকে এগিয়ে চলছি, তাই না? কারণ আমরাই তো প্রথম জাতীয় ঐক্যের কথা বলেছি, এবং আমরা এও বলেছি নির্বাচিত যেই হোক আমরা সবাইকে নিয়ে, ইভেন জামাতকে নিয়েও আমরা জাতীয় সরকার গঠন করব। কিন্তু নির্বাচন আমরা যে জোট গঠন করব, সেখানে কিন্তু এক্সেপ্ট জামাত ব্যতীত আমাদের জোট। এই জোটে আপনার এনসিপিও আসতে পারে। আমাদের সাথে যারা রয়েছে, যে 20 দল, 14 দল, 15 আমাদের সাথে আছে না, তারাও রয়েছে। একটা অ্যালায়েন্স আমাদের হচ্ছে। আর ওপাশে বলা হচ্ছে যে ইসলামিক দলগুলোর একটা ঐক্য। তা বিএনপি কি নন ইসলামিক দল? বিএনপি যদি আপনি বলেন যে একটা
বহু সংস্কৃতির বহু মতের দল, আমি সেকুলার কথাটা উচ্চারণ করছি না কারণ এর অনেক ব্যাখ্যা হয়ে যায়। তাইলে বিএনপিও তো একটা প্রো ইসলামিক দল, তাহলে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য হয়ে, আমরা তো ইসলাম থেকে বাইরের কেউ না, ওই ঐক্যটা আমাদেরকে খুব একটা বাধা সৃষ্টি করবে না। এখন ইসলামিক দলের ঐক্য হলে সেখানে ইসলামিক আন্দোলন আর হলো জামাতে ইসলাম, এই দুইটা দলের মধ্যে হয়তো বা ঐক্য হবে। তবে আমার ধারণা এই দুই জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু আপনারা জানেন যে আমাদের বিএনপি এখানে তার আর্ক রাইভেল ছিল আওয়ামী লীগ। যে কোনো কারণেই হোক, আপনার 17 বছরের নির্যাতন নিষ্পেষণের ফলেই হোক, আওয়ামী লীগ আজকে নির্বাচনে নেই। তাহলে আমাদের যদি বলেন যে দ্বিতীয় সারির যে রাজনৈতিক দলটি তারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, অবশ্যই আমরা অবহেলা করছি না, প্রতিদ্বন্দ্বিতা আমরা করব। তবে অতীতের হিসাবে এবং বর্তমান বিএনপির পরিস্থিতিতে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। সেখানে যে চ্যালেঞ্জটুকু আমাদের থাকবে, এই চ্যালেঞ্জটা নিয়েই তো আমরা রাজনীতি করি। সুতরাং তারা এনসিপিও যদি জামাতের সাথে ঐক্য করে বা সমস্ত দলও যদি ঐক্য করে, তবুও এই খুলনার আসনগুলো কিন্তু এখন বিএনপির জন্য উর্বর ক্ষেত্র। কারণ আমি আবারও পুনশ্চারণ করতে চাই যে আমাদের এই খুলনার 6টি আসন প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি এবং আওয়ামী লীগ। প্রধান প্রতিদ্বন্দ্বী এখন কিন্তু নেই। তিনি থাকবেন কিনা সেটা আল্লাহই ভালো জানে এবং দেশবাসী জানে। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, আমাদের দলেরও কোনো বক্তব্য নেই। আমরা চাই যে যারা নির্যাতন নিষ্পেষণ ফ্যাসিবাদী করেছে তাদের আইনের আওতায় বিচার করা হোক। নির্বাহী আদেশে কলমের খোঁচায় কারো অপসারণ আমরা চাই না। সুতরাং এবার নির্বাচনে আমরা মনে করি যে অন্তত খুলনার সিটগুলো এবং আমাদের এই খুলনা 4 আসনে আমাদের বিজয় আল্লাহর রহমতে অবশ্যম্ভাবী। সকালে আমরা যদি এবার ধানের শীষ মার্কা জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে পারে, অথবা যদি অন্তত এই খুলনা 4 নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ মার্কা বিজয় হয়, তাহলে আমাদের অনেকগুলো স্বপ্ন আছে। এই স্বপ্নগুলোকে আমরা অঙ্গীকারে পরিণত করব। এই অঙ্গীকারগুলোকে বাস্তবায়ন করার আমরা যথাসাধ্য চেষ্টা করব। এখন স্বপ্নগুলো কি কি? স্বপ্নগুলো হলো যে আমাদের এই রূপসা, তেরোখাদা, দিঘুলিয়া, এটা হলো নদী পরিবেষ্টিত একটা এলাকা এবং এই শহরের সাথেও আমাদের যোগাযোগের জন্য এখানেও নদীর রয়েছে। অর্থাৎ শহরের সাথে এই পল্লী অঞ্চলের একটা কানেক্টিভিটি গড়ে তোলবার জন্য আমাদের ভৈরব নদীর উপরে একটা সেতু নির্মাণের আমাদের স্বপ্ন রয়েছে। একটা সেতু দিঘলিয়া নগরবাড়িঘাট থেকে রেলিগেট পর্যন্ত একটা সেতুর কাজ অচল হয়ে পড়ে রয়েছে, ওইটা আমরা ত্বরান্বিত করব। পাশাপাশি জেলখানা ঘাট থেকে আমাদের সিনের বাজার পর্যন্ত যে ঢাকা খুলনা হাইওয়ের সাথে সংযুক্ত রেখে এই সেতুটিও আমাদের স্বপ্নের সেতু হবে। তাছাড়া আমাদের ভিতরকার 18 বাকি নদীর উপরে, আতাই নদীর উপরে অনেকগুলো সেতু নির্মাণ করতে পারলে আমাদের আন্তঃযোগাযোগ বাড়বে। আর যে দেশের বা যে সমাজের যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেই সমাজ উন্নতি লাভ করে। সুতরাং আমরা এইটা আমাদের একটা স্বপ্ন। আর একটা স্বপ্ন হলো কর্মসংস্থান। আমার এই অঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভরশীল। আমি চাইব কৃষিকে শিল্পে পরিণত করতে। যেমন আমার তেরোখাদা অঞ্চলে আপনার প্রচুর আখ হয়, আখ উৎপাদন হয়।
আখটাকে যদি আমরা চিনি বা গুড়ে পরিণত করার জন্য একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, সেখানে কর্মসংস্থান হবে, এটা একটা শিল্পে পরিণত হবে। আমাদের তেরোখাদা অঞ্চলে প্রচুর দুধ উৎপাদন হয়, আমরা সেটাকেও মিল্ক ভিটার মতো তাদের প্লান্টে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার এলাকার লোকের কর্মসংস্থান হবে। তারপরে আমার নিজের যে থানা রূপসা, এইখানে চিংড়ি মাছ প্রক্রিয়াকরণের এবং চিংড়ি মাছ রপ্তানিতে কিন্তু আমাদের এই অঞ্চল অন্যতম একটা শীর্ষ অঞ্চল। আমি এখানে একটা রপ্তানি উন্নয়ন জোন, ইকোনমিক জোন তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে, যেখানে এই যে বিচ্ছিন্নভাবে মাছ কোম্পানিগুলো এখানে ওখানে গড়ে উঠছে, এটা একটা ইকোনমিক জোনে আমি আনলে হবে কি, এলাকার পরিবেশটাও ভালো থাকবে, ইকোনমিক জোন হলে সেখানে কর্মসংস্থানও বাড়বে এবং আমরা বিদেশি বায়ার আকৃষ্ট করতে পারবো। যখন ওই আপনার তাদের বিদেশি বায়ারদের যে সমস্ত নির্দেশনা দেওয়া থাকে, এই সেফটি কজ, তারপরে ক্লিনলিনেস, এইগুলো করার জন্য ইকোনমিক জোনটা আমার খুব দরকার এই মৎস্য শিল্পের রপ্তানি করার জন্য। আর সবচেয়ে বড় এই 3 অঞ্চলের মধ্যে একটা হৃৎপিণ্ড ছিল আমাদের স্টার জুট মিল। শত হাজার লোকজন চাকরি করত। আমরা যখন ছোট ছিলাম তখন ওই এলাকা একটা মানে সবসময় একটা মেলায় পরিণত হতো। বিকালবেলার পরেই শ্রমিকরা বেতন নেওয়ার পরে বাজার করতো, কত রকম আনন্দ ফুর্তি হতো। সেই স্টার জুট মিল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আমাদের নদীর ওই পারে খালিশপুর, দৌলতপুরের যে আপনার মিলগুলো ছিল, সেগুলোও বন্ধ হয়ে গেছে। এই সব মিলে কত লোক চাকরি করতো, কত সামাজিক অনুষ্ঠান হতো। প্রত্যেকটা মিলের একটা ফুটবল টিম ছিল, অ্যাথলেটিক টিম ছিল, সামাজিক প্রতিষ্ঠান করতো, সব আজকে বন্ধ হয়ে গেছে। তা আমরা বিএনপি খুলনার যারা নেতৃবৃন্দ আছি, আমাদের একটা পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের যে শিল্প নগরী হিসাবে খুলনার যে সুনাম ছিল, যে বিখ্যাত ছিলাম আমরা শিল্পের জন্য, আমাদের নিউজ প্রিন্ট মিল, আমাদের শিপইয়ার্ড, আমাদের দাদাম্যাস, আমাদের প্লাটিনাম, সোনালী, পিপুলস, আলী, মাহফিল, কত জুট মিল ছিল আমাদের। এই সব জুট মিলগুলোকে যদি আমরা চালু করতে পারি, প্রথমে আমরা স্টার জুট মিল, আমি আমার নির্বাচনী এলাকা, এটাকে আমি চালু করার বা আধুনিকায়ন করা, যদিও আমি যা দেখছি স্টার জুট মিল এখন অকেজ হয়ে পড়ে আছে। একটা সবচেয়ে বড় স্বপ্ন যে এই স্টার জুট মিলকে চালু করা, আধুনিকায়ন করা, বড় করা এবং খুলনার ওই জুট মিলগুলোকেও চালু করা, আধুনিকায়ন করা এবং বড় করা, এইটা আমার একটা স্বপ্ন। আর দেখবেন আমাদের এই অঞ্চল যেহেতু কৃষির উপর নির্ভরশীল, তাহলে একমাত্র কৃষি ছাড়া আর কোনো ইনকামের সোর্স নেই। আর একটা ইনকাম আছে, আমাদের ছেলেরা বাইরে যায় চাকরি করে, কাইন্ড অফ রেমিটেন্স আমাদের দ্বারা আছে। এই যে ছেলেগুলো যদি এখানে সুশিক্ষা না পায়, তাহলে ভালো ভালো চাকরি পাবে না। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কারিগরি শিক্ষার উপরে খুবই গুরুত্ব দিয়েছেন, যে আপনার বৃত্তিমূলক শিক্ষা যেটা বলা হয়, ক্লাস 10-এর পরে যে আপনারা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন, ওইটা একটা ভকেশনাল ইনস্টিটিউট আমি কিছু এখানে গড়ে তুলব, এইটা আমার একটা প্ল্যান। আর যে স্কুল কলেজগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, এখানে যাতে লাইব্রেরি, সায়েন্স ল্যাবরেটরি, তারপরে পর্যাপ্ত আপনার বই পুস্তক, আমরা সরকারে গেলে শিক্ষা পলিসিতে, শিক্ষা নীতিতেও আমরা কিছু পরিবর্তন আনব। কারণ গত 17 বছর বাংলাদেশের শিক্ষানীতি যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, যে আমরা কতগুলো পরীক্ষার্থী তৈরি করেছিলাম, শিক্ষার্থী তৈরি করেছিলাম না। বিএনপি তার শিক্ষানীতিতে, আপনারা কিছুদিনের মধ্যে আমাদের নির্বাচনী ইশতেহারটা পাবেন, সেখানে দেখবেন শিক্ষানীতিতে আমরা পরিবর্তন আনবো। ওই যে একটা তো বিতর্ক উঠেছে যে প্রত্যেকটা স্কুলে ধর্ম শিক্ষক, সঙ্গীত শিক্ষক, এই সমস্ত শিক্ষক নিয়োগে বিএনপি সবসময় আন্তরিক। কারণ সঙ্গীত, ধর্ম, এইগুলো মানুষের নৈতিকতা, মানবিকতা বৃদ্ধি করে। সুতরাং আমরা শিক্ষানীতিতে এইসব পরিবর্তন আনব। এবং আমাদের অঞ্চলে রাস্তাঘাটগুলো খুব একটা উন্নত না, কারণ আমাদের ছেলে মেয়েগুলো একটা সুন্দর রাস্তার উপর দিয়ে হেঁটে যাবে, একটা সুন্দর স্কুলে পড়বে, একটা নিরাপত্তামূলক সমাজে বসবাস করবে,
এইটা আমরা নিশ্চয়তা দিব ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আমাদের যুবক সমাজ মাদকের মারাত্মক ছোবলে জর্জরিত। এই মাদক মুক্ত সমাজ গড়বার জন্য শুধু আমাদের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং প্রশাসন তাদেরকে ভূমিকা নিয়ে এই মাদক মুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে। এবং পাশাপাশি আমাদের এই অঞ্চল কিন্তু দেখবেন ক্রীড়া ক্ষেত্রে আমাদের অঞ্চলের একটা সুনাম শুধু খুলনা জেলায় না, জাতীয় পর্যায়ে আছে। আমরা এই অঞ্চলে স্টেডিয়াম নির্মাণ উপজেলায়, আমি খুশি হয়েছি যে সেদিন দিঘলিয়ায় দেখলাম একটা স্টেডিয়াম নির্মাণাধীন। এই স্টেডিয়ামটাকে আমরা, এটা সেনাটি না, সেনাটিতে এই হাজিগ্রামে একটা স্টেডিয়াম হচ্ছে। ওই স্টেডিয়ামটা আমরা আরও আধুনিকায়ন করব এবং ফ্লাড লাইটের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আর আমি আমার রূপসার উপজেলায় এখানে একটা স্টেডিয়াম, আমাদের তেরোখাতায় একটা স্টেডিয়াম, এই উপজেলা পর্যায়ে স্টেডিয়ামগুলো এবং যে সমস্ত মাঠে আমি ছোট আগে মাঠগুলো ছিল, এই মাঠগুলো বেদখল হয়ে যাচ্ছে। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি বিভিন্নভাবে মানে ফসলের জমিতে পরিণত হচ্ছে। এই মাঠগুলোকে আমি ফিরিয়ে আনবো, তাহলে ইয়াং ছেলেপেলেরা মাঠে যাবে, ফলে মাদক থেকে কিছুটা হলেও মুক্ত পাবে এবং মাঠে গেলে খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো থাকলে পড়ালেখায়ও মন মুখস্থ থাকবে। আমি এই দিকে নজর দিব। আর সবচেয়ে বড় কথা যে এই যে আপনার শিক্ষা শেষে যে কর্মসংস্থানটা, এই কর্মসংস্থানটা জন্য যদি আমি এলাকায় এবং আমাদের খুলনা শহরে শুধু এলাকায় করলে তো হবে না, শিল্প কলকারখানা তোলা। এবং এর জন্য আপনি দেখবেন যে আমাদের জাতীয় নির্বাচনী ইশতেহারে আছে আমরা আমাদের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিয়ে যাব। আমাদের যে এখন সাইজ আছে আপনারা জানেন 8-10 কোটি টাকার, 800 কোটি 900 কোটি টাকার মতো আমাদের এত বাজেট এখন, এরকম 800 কোটি 900 কোটি মানে আমরা $1 ট্রিলিয়ন আমরা আমাদের অর্থনীতিকে নিয়ে যাব আগামী অর্থ বছরে, যদি আমরা আল্লাহর রহমতে ক্ষমতায় যাই। এবং 1 কোটি কর্মসংস্থান 1 বছরই করব। সুতরাং এরই এক্সটেনশন হিসাবে এই এলাকায়ও সেইগুলো হবে। এবং আমাদের এলাকায় আরেকটি জিনিস, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য নজির স্থাপন করব। ওই যে কারা যেন বলেছে না, রোজা আর পূজা এক, যারা পূজা করে তারাও এটা মানে না, যারা রোজা করে তারাও এটা মানে না, তাই না? কারণ বিএনপি আর আওয়ামী লীগ তো আর এক না, আওয়ামী লীগ আর জামাত তো এক না, তাই না? এটা বলতে পারি, যিনি পূজা করেন তিনি তার পূজা করার অধিকার তিনি রক্ষা পাবেন, যিনি রোজা রাখেন সেই রোজা করার সে অধিকার তার থাকবে। এইটা আমরা বলি, অধিকারের কথা বলি বা সম্প্রীতির কথা বলি, সহাবস্থানের কথা বলি। কিন্তু দুটোকে এক করার এই পরিকল্পনা আমার নেই। আমার সম্প্রীতির পরিকল্পনা রয়েছে, যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা এখানে সবচেয়ে ভালো থাকবে। আর একটা কথা হলো যে জননিরাপত্তা। এই যে মানুষের উপরে দখল করা, চাঁদাবাজি করা, সন্ত্রাস করা, এইগুলো থেকে বিএনপি একদম দৃঢ়কণ্ঠে প্রতিবাদ করবে। এবং বিএনপির নেতারাও ভুলক্রমেও যদি এর সাথে জড়িত থাকে, তাকে দল থেকে শুধু বহিষ্কার না, তাকে আইনের কাছেও সমর্পণ করা হবে। এবং দেখেছেন যে গত 5ই আগস্টের পরে আমাদের এই অঞ্চলে যখন যা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার উপরে বিএনপি চরম ব্যবস্থাও নিয়েছে। সুতরাং আমি মনে করি যে আগামীতে বিএনপি একটি শান্তিপূর্ণ, একটি বহু সংস্কৃতির একটা রূপসা তেরোখাদা দিঘলিয়া গড়ে তুলবে।